আচ্ছা, স্লাইড চেঞ্জ করতেছে বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, ঠিক আছে। আসো তাহলে দেখি। এটা একটু লাস্ট বলে দেই, এটা আমরা লাস্ট ক্লাসে এটা দেখছিলাম। তো এখানে হচ্ছে দেখো, এইটা হইলো আমাদের সিকোয়েন্সিং অফ n জবস অন 2 মেশিনস। এটাকে আমরা জনসন রুল বলি আরকি। জনসন রুল জিনিসটা আসলে কি? এটা হচ্ছে যে ধরো তোমার এট এ টাইম যদি তোমার ধরো মোর দ্যান 2 নাম্বার অফ প্রোডাক্ট তুমি তোমার কাছে অর্ডার চলে আসে, ধরো এটা ৪ টা ৫ টা ১০ টা যেরকম কিছু হইতে পারে। এখন তোমার কাছে তো লিমিটেড নাম্বার অফ মেশিন আছে। আমরা এখানে বলতেছি যে আমাদের মেশিন হচ্ছে মাত্র ২ টা। এখন ২ টা মেশিন দিয়ে তুমি ধরো অনেকগুলা ওয়ার্ক তোমাকে কমপ্লিট করতে হবে। এখন তুমি কিভাবে এদের সিকোয়েন্সিং করলে তুমি এই কাজগুলাকে প্রপারলি শেষ করতে পারবা এবং তোমার টাইমলি শেষ করতে হবে আরকি। কারণ তুমি দেখো যে তোমার হচ্ছে অবশ্যই একটা ডেলিভারি দেওয়ার একটা স্পেসিফিক টাইম দেওয়া থাকে তোমার আগে আগে থেকেই। তোমাকে ওই টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে এবং তোমাকে আরো ২ টা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এই যখনই জনসন রুলটা এপ্লাই করি তখন আমরা ২ টা কাজ করি। এক হচ্ছে এই টোটাল প্রোডাকশন টাইমটাকে মিনিমাইজ করার ট্রাই করি। আর আইডল টাইমটাকে মিনিমাইজ করার ট্রাই করি। আচ্ছা, আমার কার্সরকে দেখা যায়? বলো। হ্যাঁ, আমি করতেছি তো রেকর্ড। দিয়ে দিব আমি। বলছে কার্সর কি দেখা যায়? কার্সর মুভ করতেছে যে? আচ্ছা, 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 ঠিক আছে। তাহলে দেখো, এখানে হচ্ছে আমাদের মেইন জনসন রুলের মেইন কাজটাই হচ্ছে যে তোমার টোটাল প্রোডাকশন টাইমটাকে মিনিমাইজ করতে হবে আর আইডল টাইমটাকেও মিনিমাইজ করতে হবে। কারণ এটা কিভাবে কি করা যায় না করা যায় এটা আসলে দেখি আমরা। সো একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা এখানে। এখানে হচ্ছে দেখো যে আমরা বললাম যে আমাদের ৫ টা জব আছে। A, B, C, D, E এরকম ৫ টা জব আছে এবং আমরা বলতেছি দেখো সবগুলার তোমার টাইম দেওয়া আছে যে আচ্ছা ধরো আমার ২ টা মেশিন এখানে একটা ওয়ার্ক সেন্টার 1 একটা ওয়ার্ক সেন্টার 2। সো ওয়ার্ক সেন্টার 1 টা হচ্ছে আমাদের ড্রিল প্রেস আর ওয়ার্ক সেন্টার 2 টা হচ্ছে আমাদের লেথ মেশিন আরকি। সো আমাকে বলে দেওয়া আছে দেখো যে জব A টা ওয়ার্ক সেন্টার 1 এ কমপ্লিট হইতে তোমার ৫ দিন ধরো টাইম লাগতেছে। আর ওয়ার্ক সেন্টার 2 তে কমপ্লিট হইতে তোমার ২ দিন টাইম লাগতেছে। এভাবে সবগুলোরই তোমাকে দেওয়া আছে। এখন আমরা যখন জনসন রুলটা এপ্লাই করব তখন আমাদের কয়টা জিনিস মাথায় রাখা লাগবে। ফার্স্টলি হচ্ছে যে এখানে সবগুলা জবই ফার্স্টে ওয়ার্ক সেন্টার 1 এ কমপ্লিট হবে। দেন এটাকে তুমি শিফট করতে পারবা ওয়ার্ক সেন্টার 2 তে। মানে তুমি প্রথমে ওয়ার্ক সেন্টার 2 তে কখনোই কাজটা শুরু করতে পারবা না। আগে ওয়ার্ক সেন্টার 1 এ কাজ শেষ হবে, তারপর সেটা ওয়ার্ক সেন্টার 2 তে যাবে। আচ্ছা। এখন তোমাকে এইটা করার জন্য ফার্স্ট যেটা করতে হবে যে তুমি ইয়া করবা, সিকোয়েন্সিংটা করবা। সিকোয়েন্সিং কিভাবে করা যায় এটা আসলে দেখি একটু। তো সিকোয়েন্সিং করার জন্য তোমাকে ফার্স্ট যেটা খেয়াল রাখতে হবে, তুমি এই যে এ বি সি ডি ই আমাদের ৫টা যে জব আছে, ৫টা জবের তুমি দেখবা যে ১০টা টোটাল নাম্বার আছে। ১০টা টোটাল নাম্বারের মধ্যে হচ্ছে মিনিমাম নাম্বারটা কোথায় আছে। দেখো মিনিমাম নাম্বারটা এটা কোথায় দেখো তো। এই যে 2, এই 2 টা মিনিমাম নাম্বার না এই ১০টা নাম্বারের মধ্যে। এবং দেখো এটা কোথায় আসতেছে, ওয়ার্ক সেন্টার 2 এর জন্য আসতেছে। এবং এটা কি জব এ। জব এ কে তুমি যদি ওয়ার্ক সেন্টার 2 তে কমপ্লিট করতে চাও তাহলে তোমার ২ দিন ধরো টাইম লাগতেছে এবং এই ১০টা নাম্বারের মধ্যে এটা সবচেয়ে মিনিমাম নাম্বার হচ্ছে কত এখানে 2। ঠিক আছে? এটুক তো বুঝছো নাকি? তাহলে দেখো এখন এটা রুলসটা হচ্ছে এরকম, যদি তোমার হচ্ছে মিনিমাম ভ্যালুটা ওয়ার্ক সেন্টার 2 এর জন্য হয়ে যায় তাহলে আমরা করব কি ওই জবটাকে সিকোয়েন্সিং এর সবার লাস্টে বসাবো বা সবার রাইটে বসাবো আর কি। তাহলে দেখো এখানে আমরা করছি কি যে আমাদের জব কয়টা ৫টা জব না। সো ধরো আমরা একটা বক্স ক্রিয়েট করছি। এই বক্সের মধ্যে ধরো আমাদের হচ্ছে ৫টা এরকম ইয়ে আছে, কি বলে, ঘর করছি আমরা। তো একদম রাইট কর্নারে যেটা থাকবে ওইটাকে আমরা ফার্স্টে কি করতেছি এ কে বসাচ্ছি। তাহলে আমার সিকোয়েন্সিং এ এর কাজ করা শেষ। এরপরে দেখো আমরা হচ্ছে বিসিডি এ ৪টা যে জব আছে ৪টা জবের মধ্যে খেয়াল করব এই ৪টা জবের মধ্যে আবার মিনিমাম টাইমটা এখানে কোথায় আছে। দেখো এখানে মিনিমাম টাইমটা কোথায় আছে, তোমার হচ্ছে এই যে ওয়ার্ক সেন্টার 1 এ যেটা হচ্ছে কত 3। তুমি এটা কার জন্য পাচ্ছ? জব বি এর জন্য পাচ্ছ না। তুমি খেয়াল রাখবা তুমি কিন্তু এ শুধুমাত্র বি বা সি এর মধ্যে খেয়াল করতেছো না। তুমি দেখতেছো বাকি এই ৮টা নাম্বারের মধ্যে মিনিমাম ভ্যালুটা কোথায়। এটা কোথায় আছে? এই যে বি এর জন্য আছে, যেটা হচ্ছে তোমার কত 3। এখন খেয়াল করে দেখো এইটা কোথায় পাইছো, তুমি ওয়ার্ক সেন্টার 1 এ পাইছো না। সিস্টেমটা হচ্ছে এরকম, যদি তুমি মিনিমাম ভ্যালুটা ওয়ার্ক সেন্টার 2 এর জন্য পাও তাহলে ওটাকে সবার রাইটে বসাবা। আর যদি তুমি মিনিমাম ভ্যালুটা হচ্ছে ওয়ার্ক সেন্টার 1 এর জন্য পাও তাহলে কি করবা, লেফটে বসাবা। তাহলে দেখো এই জন্য আমরা কি করছি দেখছো বি কে সবার লেফটে বসাইছি। বুঝছো? তাহলে দেখো আমার এ আর বি কে কিন্তু কাজ করা শেষ, মানে সিকোয়েন্সিং করাটা শেষ। এখন বাকি আমার করতে হবে কি সিডিই এর মধ্যে চেক করতে হবে।
এখন দেখো এই যে নিচে যে তিনটা আছে সি ডি ই এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোথায় আছে? 4 আছে না? লোয়েস্ট ভ্যালু হচ্ছে 4, এবং এটা কার জন্য পাচ্ছ তুমি? ওয়ার্ড সেন্টার 2 এর জন্য পাচ্ছ। ঠিক আছে? এখন যেহেতু তুমি ওয়ার্ড সেন্টার 2 এর জন্য পাচ্ছ, তাহলে আমার খেয়াল করতে হবে এটাকে আমরা কি করব? আমি রাইটে বসাবো সবার। কিন্তু খেয়াল করে দেখো সবার রাইটে তো এ বসে আছে, এটার পরে তো আর কিছু নাই। তো তোমার এখন করতে হবে কি, এটাকে রাইট থেকে লেফটে শিফট করতে হবে, মানে রাইট থেকে লেফটের দিকে যাবে সি আর কি। তাহলে দেখো এই জন্য সি কে আমরা কই বসাইছি দেখছো? এর লেফটে বসাইছি। বুঝছো কথা এটুকু সবাই? না বুঝে বইলো। আচ্ছা, এখন দেখো তোমার আর দুইটা জব আছে, ডি আছে আর ই আছে। এখন তুমি ডি কে কোথায় বসাবা, ই কে কোথায় বসাবা? দেখো এই দুইটার মধ্যে কিন্তু মিনিমাম ভ্যালুটা আমরা কত দেখছো? 7 আর 7 না? ডি এর জন্য ভ্যালু 7, আবার ই এর জন্য ভ্যালু 7। আমরা তো বুঝতে পারছি মিনিমাম ভ্যালুটাকে আমরা সিলেক্ট করব। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে ডি আর ই দুইটাই তো 7 7 আসতেছে। তাহলে আমরা কি করব? এখানে বুঝার ব্যাপার আছে, খেয়াল করো যে ডি এর জন্য তুমি 7টা কই পাচ্ছ? ওয়ার্ড সেন্টার 2 এর জন্য পাচ্ছ। আর ই এর জন্য এটা কোথায় পাচ্ছ? ওয়ার্ড সেন্টার 1 এ পাচ্ছ। তাহলে আমরা রুলস অনুযায়ী যেটা বলতেছিলাম যে যেটা আমরা ওয়ার্ড সেন্টার 1 এর জন্য যদি মিনিমাম ভ্যালু পাই, সেটা আমরা কি করব? লেফটে বসাবো। আর যদি ওয়ার্ড সেন্টার 2 এর জন্য যা পাই, তাহলে কি করবো? এটাকে রাইটে বসাবো। আর যদি রাইটে বা লেফটে জায়গা না থাকে, তাহলে কি করব? রাইট থেকে লেফটে শিফট করব, আর লেফট থেকে রাইটের দিকে শিফট করব। তাহলে দেখো এই যে ডি ডি এর জন্য তুমি 7টা পাইছো কোথায়? ওয়ার্ড সেন্টার 2 এর জন্য পাইছো। তো আমার রাইটে বসাইতে হবে, বাট রাইটে দেখো অলরেডি এ আর সি তো বসেই আছে। তাহলে দেখো সি এর লেফট একটা জায়গা ফাঁকা আছে না? এই ফাঁকা জায়গাটায় বসবে কে? ডি বসবে। দেখো এখানে ডি বসতেছে। আর এই যে ই এর জন্য হচ্ছে ওয়ার্ড সেন্টার 1 এ যেহেতু তোমার মিনিমাম ভ্যালুটা তুমি পাইছো, এই জন্য আমরা কি করতেছি? এটাকে লেফট থেকে রাইটের দিকে শিফট করাইতেছি, কারণ হচ্ছে একদম লেফটে তো বি অবস্থান করতেছে, এখানে তো আর জায়গা তোমার নাই। ঠিক আছে? এইভাবে তুমি সিকোয়েন্সিংটা কমপ্লিট করলা। বুঝছো এতটুকু? বা কারো প্রবলেম হইতে বলতে পারো। আচ্ছা, এখন ধরো তোমার যদি এরকম করে যে ধরো এই যে ডি এর জন্য ওয়ার্ড সেন্টার 2 তে তো 7 দেওয়া আছে, আবার ধরো আমি বললাম ই এর জন্য আমি ওয়ার্ড সেন্টার 2 তেই 7 পাচ্ছি, তাহলে কি করব? হ্যাঁ, যদি এরকম তুমি সিকোয়েন্সিং মানে ঝামেলা পড়ো, তাহলে তুমি প্রায়োরিটি দেখবা যে যে আগে সিকোয়েন্সিং এ আগে আছে বা তোমার এই লিস্টে আগে আছে, তাকে তুমি আগে প্রায়োরিটি দিবা। তাহলে আগে তুমি ডি কে বসাবা, তারপরে ই কে তুমি বসাবে। ঠিক আছে? এইভাবে খেয়াল রাখবা। ওকে, সো এই হচ্ছে আমাদের সিকোয়েন্সিং করার পার্টটা। তাহলে দেখো এখন আমরা ধরো সিকোয়েন্সিং কাজটা করে ফেলছি, এটুকু আমাদের সিকোয়েন্সিং করাটা শেষ। যে বিই ডি সি এ বের করে ফেলছি। আমাদের এই জনসন রুলটার দেখো মেইন কাজটাই ছিল হচ্ছে তোমার ইয়া করা, টোটাল প্রসেসিং টাইমটা বের করা, আর হইলো টোটাল মেশিন আইডল টাইমটা বের করা। মানে প্রসেসিং টাইমটা মানে হচ্ছে এই যে 5টা জব যে আমরা কমপ্লিট করব, এই 5টা জবকে কমপ্লিট করতে টোটাল কত টাইম লাগতেছে আমাদের। আর হচ্ছে তোমার এই 5টা জবের জন্য তোমার মেশিনগুলো কতক্ষণ ধরে আইডল ছিল, মানে কতক্ষণ ধরে কাজ করে নাই আর কি। তো আমরা সবসময় চাই যে প্রসেসিং টাইম আর আইডল টাইম দুইটা যাতে কম থাকে। যত দেখো তুমি আইডল টাইম যত কম থাকবে, তাড়াতাড়ি তুমি কি করতে পারবা? প্রোডাকশন গুলো শেষ করে ফেলতে পারবা। সিমিলারলি তুমি প্রসেসিং টাইম কমায় ফেলতে পারলে কি প্রোডাকশন টাইমটা কম হয়ে যাবে, তুমি আরো ইজিলি কি করতে পারবা? প্রোডাক্টগুলোকে মার্কেটে লঞ্চ করতে পারবা। তো এখানে দেখো কিভাবে করবা এটা। সো এটার জন্য প্রথমে তুমি করবা কি, এই যে দুইটা ফার্স্টে দুইটা বক্স বানাবা। এই ওয়ার্ড সেন্টার 1 ওয়ার্ড সেন্টার 2 এর বক্স বানাবা। আচ্ছা, ওয়ার্ড সেন্টার 2 এটা পরে বুঝো, আগে ওয়ার্ড সেন্টার 1 এ আসো কি করবা। এটা একটু খেয়াল করো। এখানে হচ্ছে দেখো প্রথমে তোমার আমরা সিকোয়েন্সিং এ কি বের করছি? বি কে আগে করতে হবে, তারপর ই ডি সি এভাবে শুরু করতে হবে। দেখো এই যে আমার কার্সরটা খেয়াল করো, কার্সর আমরা ওয়ার্ড সেন্টার 1 এ শুরু করতেছি কি 0 ডে থেকে শুরু করতেছি, মানে আজকের ডেট থেকে শুরু করতেছি কাজটা। তো এখানে আমরা 0 ধরলাম। দেখো বিটাকে কমপ্লিট করতে তোমার কি লাগবে? ওয়ার্ড সেন্টার 1 এ 3 দিন টাইম লাগতেছে। এই জন্য দেখো আমরা কি করছি? 0 এর সাথে 3 কে অ্যাড করছি। তাহলে মানে আজকের দিনে কাজটা শুরু করছি, 3 নাম্বার দিনে যায় কাজটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য দেখো 0 থেকে 3 পর্যন্ত কি বি এর ডিউরেশনটা আমরা বলছি। এরপরে দেখো মানে প্রথম 3 দিন তো বিটা কি করেছিল? ওয়ার্ড সেন্টার 1 অকুপাই করেছিল। দেন ওইটা যখন কমপ্লিট হয়ে গেছে, দেন ওয়ার্ড সেন্টার 1টা তোমার কি ফ্রি হয়ে গেছে ফর আদার্স জব আর কি। সো এখন তুমি কি করতে পারবা? এই যে সিকোয়েন্সিং অনুযায়ী আমার কি করতে হবে? ইটাকে করতে হবে শুরু। এরপর আমরা কি করব? 3 নাম্বার দিনে যায় ইটাকে শুরু করব। এখন দেখো ই কে শেষ করতে তোমার কয়দিন টাইম লাগবে? 7 দিন টাইম লাগবে। সো আমরা যদি 3 নাম্বার দিনে কাজটা শুরু করি, তাহলে 3 আর প্লাস 7 করবা, তাহলে 10th ডেটে যায় কি হয়ে যাবে? ইটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো ই এর পরে সিকোয়েন্সিং এ আমাদের কে আছে? ডি আছে।
সো আমরা ইটাকে শুরু করব কয় নাম্বার দিনে? 10 নাম্বার দিনে শুরু করব। সো সরি, ডিটাকে শুরু করব 10 নাম্বার দিনে। তাহলে ডি শেষ হতে কতদিন লাগবে? আরো 10 দিন লাগবে। সো 10 প্লাস 10, তাহলে 20 ডেজে তোমার ডিটা কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে দেখো 20 ডে তুমি কি করতে পারবা? সিটাকে শুরু করতে পারবা। সি এর জন্য আমাদের টাইম কয়দিন লাগবে? 8 দিন লাগবে। সো তুমি 20 ডে দিতে শুরু করো, তা 20 প্লাস 8 মানে 28 ডেতে যেয়ে তুমি কি করবা? সিটাকে কমপ্লিট করা তোমার শেষ। দেন হচ্ছে তুমি এ এর জন্য যদি খেয়াল করে দেখো, এ তুমি হচ্ছে কাজটা শুরু করতেছো কয় নাম্বার দিনে? 28 ডেতে শুরু করতেছো। 28 আর 5 যখন তুমি অ্যাড করবা তাহলে কত পাবা? 33 ডেজ। মানে 33 ডেজে কিন্তু আমার এর মানে ওয়ার্ড সেন্টার 1 এর কাজটা এখানে শেষ। এটুকু সবাই বুঝছো? আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে ওয়ার্ড সেন্টার 2 তে কিভাবে কাজটা করব। ঝামেলাটা এখানেই লাগে। তো দেখো আসো। আচ্ছা, এখন দেখো আমরা এই জনসন রুল যখন পড়াইছিলাম তখন প্রথমে আমরা বলছি যে ফার্স্টে ওয়ার্ক সেন্টার 1 এ কাজটাকে কমপ্লিট হইতে হবে, দেন সেটা কোথায় যাবে? ওয়ার্ক সেন্টার 2 তে যাবে। মানে তোমার ওয়ার্ক সেন্টার 1 এ কমপ্লিট না হলে যেটা জীবনেও ওয়ার্ক সেন্টার 2 চাইতেই পারবে না। এই জন্য খেয়াল করে দেখো যে প্রথম 0 তে, এই যে ওয়ার্ক সেন্টার 2 তে খেয়াল করছো 0 থেকে 3 নাম্বার দিন পর্যন্ত কিন্তু এটা আইডল ছিল। মানে এই যে দেখো আমরা পার্পল কালারে এটা দেখাইছি যে এইখানে এই কয়েকদিন সেটা কোনো কাজই করে নাই। কেন কাজ করে না? কারণ দেখো প্রথমে আসার কথা কার? বি এর আসার কথা না। বাট বি তো প্রথম 0 থেকে 3 নাম্বার দিন পর্যন্ত কই ছিল? সে তো ওয়ার্ক সেন্টার 1 এই ছিল। সে তো 2 তে আসতেই পারে নাই। ঠিক আছে? সো এই জন্য কি করতে হবে? ফার্স্টে বিটাকে তোমার কমপ্লিট করতে হবে। ওয়ার্ক সেন্টার 1 এ 3 নাম্বার দিনে সেটা কমপ্লিট হবে। তারপর সেটা কি হবে? তুমি 3 নাম্বার দিনে যেয়ে ওই ওয়ার্ক সেন্টার 2 তে সেটা শুরু করতে পারবা। এই জন্য দেখো 0 থেকে 3 নাম্বার দিন পর্যন্ত মেশিন 2 টা কি ছিল? আইডল ছিল। এই 3 দিন কোনো সেটা কাজ করে নাই। বুঝছো এটুকু? তোমাদের কারো মেবি হচ্ছে মাইক অন করা, অফ করো। আচ্ছা, এরপরে দেখো তোমার হলো থার্ড ডেতে তুমি ধরো বিটা শুরু করলা। সো বি যখন তুমি থার্ড ডেতে শুরু করতেছো, দেখো এই যে ওয়ার্ড সেন্টার 2 তে বি এর জন্য কয়দিন টাইম লাগতেছে? 6 দিন টাইম লাগতেছে। তো তুমি কি করবা? 3 প্লাস হচ্ছে 6 করবা, তাহলে 9। তাহলে 9th ডেতে যায় তোমার বিটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এই যে বি এর কাজটা এখানে শেষ। এখন সমস্যা হচ্ছে দেখো আমাদের 9 নাম্বার দিনেই ওয়ার্ক সেন্টার 2 টা ফ্রি হয়ে গেছে। কিন্তু 9th ডেতেই কিন্তু সে ইটা শুরু করতে পারতেছে না। কেন পারতেছে না? তুমি উপরে খেয়াল করে দেখো। 9 নাম্বার দিনে কিন্তু ইটা এখনো কই আছে? ওয়ার্ক সেন্টার 1 এই আছে না? কারণ আমরা বলছি যে থার্ড ডেতে যদি আমরা ইটা শুরু করি ওয়ার্ক সেন্টার 1 এ, তাহলে কমপ্লিট হতে কতদিন লাগবে? 10th ডে পর্যন্ত লাগবে। তাহলে 10 নাম্বার দিন পর্যন্ত ই তো কই থাকবে? ওয়ার্ক সেন্টার 1 এই থাকবে। ঠিক আছে? তারপরে মানে 10 নাম্বার দিনে কাজটা শেষ, তারপরে এটা শিফট হয়ে কই চলে যাবে? ওয়ার্ক সেন্টার 2 তে চলে যাবে। এই জন্য খেয়াল করে দেখছো এই যে বি তোমার 9 নাম্বার দিনে এই কাজটা শেষ করে ফেলছে, কিন্তু আমরা দেখছো এই যে মাঝখানে 9 থেকে 10 এই একদিন হচ্ছে পার্পল কালারে দেখাইছি। মানে এখানে কিন্তু কোনো কাজ করে নাই ওয়ার্ক সেন্টার 2। মানে তো মানে তো আসেই নাই, কাজটা করবে কিভাবে? তাহলে দেখো 10 নাম্বার দিনে ওয়ার্ক সেন্টার 2 তে আসছে, তাহলে 10 নাম্বার দিনে এর কাজটা শুরু হয়ে গেছে। তাহলে শুরু হয়ে দেখো কয়দিন টাইম লাগতেছে? লাগতেছে হচ্ছে ওয়ার্ক সেন্টার 2 তে 12 দিন টাইম লাগতেছে। এই যে দেখো তুমি 10 নাম্বার দিনে যদি কাজটা শুরু করো, তাহলে 10 প্লাস 12 করে কত পাচ্ছ? 22 পাইতেছো। তাহলে 22 ডেজে ইটা কমপ্লিট করা হয়ে গেছে। এন্ড কথা হচ্ছে কি যে দেখো আমি কি 22 নাম্বার দিনেই কি ডিটা শুরু করে ফেলতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, শুরু করতে পারবো। কিভাবে শুরু করতে পারবো? দেখো যে এইখানে দেখো যে আমাদের ডি কিন্তু 20। কোনটা কোনটা বুঝো নাই? আচ্ছা, এখানে এখানে খেয়াল করো। এখানে আমরা প্রথমে বলছি কি যে প্রথমে ওয়ার্ক সেন্টার 1 এ প্রোডাক্ট গুলাকে কমপ্লিট হইতে হবে, তারপর সেটা ওয়ার্ক সেন্টার 2 তে যাবে। তাহলে দেখো এই যে প্রথম 3 দিন তো ওয়ার্ক সেন্টার 1 এই কি ছিল? বিটা ছিল। সো এটা তো তোমার ওয়ার্ক সেন্টার 2 তে আসতেই পারবে না প্রথম 3 দিন। সো এই জন্য দেখো প্রথম 3 দিন কিন্তু ওয়ার্ক সেন্টার 2 কোনো কাজ করে নাই। 3 নাম্বার দিনে ওয়ার্ক সেন্টার 1 এ বিটা কমপ্লিট হয়ে গেছে। তারপর সেটা কোথায় চলে আসছে? ওয়ার্ক সেন্টার 2 তে চলে আসছে। আর বলছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার কাজ শুরু করতে পারবা ওয়ার্ক সেন্টার 2 তে। তাহলে দেখো এই যে বিটা তুমি ওয়ার্ক সেন্টার 2 তে 3 নাম্বার দিনে কাজ শুরু করছো। তাহলে দেখো এখানে দেখো কয়দিন টাইম লাগবে? 6 দিন টাইম লাগতেছে না? তাহলে এই যে দেখো 3 প্লাস 6, তাহলে কত পাচ্ছ? 9 ডেজ পাচ্ছ। মানে তুমি 9 নাম্বার দিনে ওয়ার্ক সেন্টার 2 তে বিটাকে কমপ্লিট করে ফেলছো। এটুকু তো বুঝছো? এই যে কোশ্চেন করলাম।
আচ্ছা তাহলে এখন দেখো 9 নাম্বার দিনে কিন্তু দেখছো ওয়ার্ড সেন্টার 2টা ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু 9 নাম্বার দিনে ইটাকে শুরু করতে পারতেছি না। কেন পারতেছি না দেখো, এই যে তুমি এখন উপরটা খেয়াল করে দেখো, 3 নাম্বার দিনে তুমি ইটাকে শুরু করছো, তাহলে ওয়ার্ড সেন্টার 1-এ ই শেষ হইতে কয়দিন টাইম লাগতেছে তোমার? 10 নাম্বার দিন পর্যন্ত লাগতেছে না? এই যে দেখো ই 7 দিন টাইম লাগে। সো 3 নাম্বার দিনে যদি শুরু করো 3 + 7 করলে কত পাচ্ছ? 10 পাচ্ছ। মানে 10 নাম্বার দিনে যায় ইটা শেষ হইতেছে। তাহলে আমরা তো বলছি যে প্রথমে ইটাকে ওয়ার্ড সেন্টার 1-এ শেষ হইতে হবে, তারপর সেটা ওয়ার্ড সেন্টার 2-তে আসবে। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি 10 নাম্বার দিনে কাজটা শেষ করো ওয়ার্ড সেন্টার 1-এ, তাহলে সেটা 10 নাম্বার দিনেই তো ওয়ার্ড সেন্টার 2-তে যেতে পারবে, এর আগে তো জীবনও যেতে পারবে না। এই জন্যই দেখো 9 নাম্বার থেকে 10 নাম্বার দিনে কিন্তু ওয়ার্ড সেন্টার 1 কোনো কাজ, ওয়ার্ড সেন্টার 2 কিন্তু কোনো কাজই করে নাই। কেন করে নাই? কারণ ই তো ততক্ষণ পর্যন্ত আসতেই পারে নাই ওয়ার্ড সেন্টার 2-তে। ই আসছেই হচ্ছে কয় নাম্বার দিনে? 10 নাম্বার দিনে আসছে, মানে তাকে তো প্রথমে শেষ হইতে হবে ওয়ার্ড সেন্টার 1-এ, তারপর সে ওয়ার্ড সেন্টার 2-তে শিফট হতে পারবে না। বুঝছো এটুকু কথা? এই জন্যই দেখো 9 নাম্বার দিনে তুমি কাজটা শুরু না করে 10 নাম্বার দিনে কাজটা শুরু করছো। বুঝছো? তো এই দেখো 10 নাম্বার দিনে যখন তুমি ইটা শুরু করতেছো, দুই ওয়ার্ডস এন্ড টুথটা টাইম কত লাগবে? 12 দিন টাইম লাগতেছে। সো এই দেখো 10 প্লাস হচ্ছে 12, তাহলে 22 ডেজ লাগতেছে। এরপরে তুমি বাকিটা তো আগের মতোই 22 দেখো। আচ্ছা আমি খেয়াল করে দেখো, 22 ডেজে কিন্তু তুমি ডিটা শুরু করতে পারবা। কেন পারবা? কারণ দেখো ডিটা কিন্তু ওয়ার্ক সেন্টার 1-এ 20 নাম্বার দিনেই করা শেষ। তাহলে সেটা 20 নাম্বার দিনে তো কাজটা করা শেষই হয়ে গেছে। তাহলে তুমি সে এখন ওয়ার্ক সেন্টার 2-তে ইজিলি প্রিপারেশন তুমি নিয়ে যেতে পারবা প্রসেসিং করার জন্য। তাহলে দেখো এই 20 নাম্বার দিনেই তুমি ধরো এটাকে নিয়ে গেছো ওয়ার্ক সেন্টার 2-তে, তাহলে 22 নাম্বার দিন পর্যন্ত সে ওয়েট করছে, তারপর 22 নাম্বার দিনে ডিটা কাজ শুরু করে ফেলছে। তাহলে এই ডি এর জন্য দেখো টাইম কয়দিন লাগতেছিল? 7 দিন লাগতেছিল। তাহলে 22 আর প্লাস 7 করলে কত আসছে? 29 ডেজ আসছে। তোমার খেয়াল করতে হবে, আচ্ছা 29 ডেজে কি সিটা করা কমপ্লিট হয়ে গেছে কিনা? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ইয়েস। দেখো এই যে এইখানে তোমার সি কিন্তু 28 ডেজই কমপ্লিট করা শেষ এতে, সরি ওয়ার্ড সেন্টার 1-এ। তাহলে 29th ডেতে যে তুমি ওয়ার্ড সেন্টার 2-তেও সিটা কি করতে পারবা? শুরু করতে পারবা। দেখো সি শেষ হতে কয়দিন টাইম লাগে? 4 দিন টাইম লাগতেছে। তো 29 ডেজে তুমি যদি শুরু করো, 29 আর 4 অ্যাড করলে কত হয়? 33। 33 ডেজ তোমার দেখতে হবে এ কি কমপ্লিট করা হয়ে গেছে ওয়ার্ড সেন্টার 1-এ? অ্যান্সার হচ্ছে হ্যাঁ হয়ে গেছে। 33 ডেজে তুমি কাজটা শুরু করতে পারবা তাহলে ওয়ার্ড সেন্টার 2-তে। আর টাইম কয়দিন লাগবে? এখানে 2 দিন টাইম লাগতেছে। দেখো 33 আর প্লাস 2 করলে কত পাচ্ছ? 35 ডেজ পাচ্ছ। এই হচ্ছে তোমার মেইন কথা আর কি। বুঝছো এটা? কেউ আসো বুঝো নাই? আচ্ছা, সবাই বুঝছো। এখানে just খেয়াল করতে হবে, দেখো যে তোমার হইলো প্রসেসিং টাইম যদি তোমাকে বলে, প্রসেসিং টাইম হবে তোমার কত? টোটাল 35 ডেজ হবে প্রসেসিং টাইম। মানে তোমার এই টোটাল 5টা জবকে 2টা মেশিনের মাধ্যমে কমপ্লিট করতে টোটাল টাইম লাগতেছে কয়দিন? 35 দিন। তাহলে প্রসেসিং টাইম হচ্ছে 35 ডেজ। আর তোমাকে যদি বলে মেশিন আইডল টাইম কয়দিন, দেখো এটা কয়দিন হবে? এই যে প্রথমে হচ্ছে 3 দিন হচ্ছে মেশিন আইডল ছিল, এরপর দেখো 9 থেকে 10 এখানে একদিন ছিল, আর লাস্টলি দেখো এই যে এ তে এখানে কিন্তু 2 দিন অফ ছিল, মানে ওয়ার্ড সেন্টার 1টা। তাহলে এখানে 2 দিন, এখানে 3 আর এখানে 1, টোটাল হচ্ছে 6 দিন কি ছিল তোমার মেশিন আইডল ছিল। তোমার যদি বলে মেশিন আইডল টাইম কয়দিন, এখানে মেশিন আইডল টাইম হচ্ছে 6 ডেজ আর প্রসেসিং টাইম হচ্ছে 35 ডেজ। এই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, সবাই আশা করি বুঝছো। সো এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে, এটা করে দেখো বাসায়। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে তোমার হচ্ছে এইটাকে অনেক সময় হচ্ছে তোমাকে জ্ঞান চার্টও বলে। ঠিক আছে? জ্ঞান চার্টও বলে অনেক সময়। সো এইটা একটু মাথায় রেখো, কারণ তোমাকে ওই জনসন রুল অ্যাপ্লাই না করে কোশ্চেনে বলতে পারে যে ফর্ম এ জ্ঞান চার্ট এন্ড ফাইন্ড আউট দ্য প্রসেসিং টাইম এন্ড আইডল টাইম ফর দ্য চার্ট। এরকম তোমাকে কোশ্চেন বলতেই পারে জনসন রুল না বইলা। আর যদি তোমার জনসন রুল দেওয়া বলে তাহলে তোমাকে কোশ্চেনে মেনশন করে দিবে যে ইউজিং জনসন রুল ফাইন্ড আউট দ্য মেশিন প্রসেসিং টাইম এন্ড আইডল টাইম, এভাবে কোশ্চেন বলতে পারে। বুঝছো এতটুকু? সো আমাদের এইটা ফার্স্ট স্লাইডে এইটুকুই ছিল। এর আগে কিছু পার্ট ছিল, এটা তোমরা একটু দেখো। তোমাদের তো আজকে কি বার? মঙ্গলবার, আবার শনিবারে ক্লাস। দেখো, যদি না এখানে মনে ভুলে টুলে যাও তাহলে আমি আবার শনিবারে ধরো দেখাইতে পারবো। আর তোমাদের তো সিটি তো অনলাইনে কোনো সিটি হবে না, ঈদের পরে হয়তো বা ক্লাস শুরু হইলে সিটি হবে। তো সিটির হচ্ছে ইয়া করবা, সিটি যেহেতু আমাদের টাইম একটু কম থাকবে, কারণ দুটা হয়তো বা গ্যাপ বেশি দেওয়া যাবে না, আমি ওই হিসাবেই সিলেবাস দিব, বা তোমার কোশ্চেন ওইভাবেই থাকবে, সমস্যা হওয়ার কথা না। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার ওই সিটির মার্কস, মিডের মার্কস আমি কিন্তু ইউক্যামে দিয়ে দিছি, সবাই একটু চেক করে নিও। ঠিক আছে?
আর আর মিডে হচ্ছে যারা একটু ধরো 20-এর কম বা এরকম পাইছো, বা 0.5 যারা পাইছো, ধরো ধরো 15.5 16.5, আমি এদেরকে হচ্ছে ধরো ওই ফুল মার্কসে দিয়ে দিছি, মানে 15.5 এর তুমি হচ্ছে 17 ইন্টিজার মার্কস দিয়ে দিছি আর কি। আর যারা হচ্ছে 20 কম পাইছো এদেরও আমি মিনিমাম 1 মার্ক হয়তো বা সবাইকে বাড়াই দিছি। তাও যদি কারো প্রবলেম থাকে আমাকে বলো। বুঝছো সবাই এই কথা? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রেখো। ওকে। আচ্ছা আমি একটু শেয়ারটা অফ করি, আমি অন্য একটা স্লাইড একটু ওপেন করি দাও।